হয় না, তেমন সান্ত্বনায় কিছু হয় না। সেটা অনেক সময় টের পেয়েছেন অনামিকা দেবী। তাঁর এই দীর্ঘকালের লেখিকা জীবনে অনেকবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাঁকে। তিনি নাকি তার সব পরিচিত জনদের মধ্যে থেকে বেছে বেছে কাউকে কাউকে অপদস্থ করতে তার গল্পের নায়ক নায়িকা সৃষ্টি করেছেন। অবশ্য কাহিনীর মধ্যেকার মহৎ চরিত্রগুলি সম্পর্কে এ ধরনের দাবি কেউ করে না। হাস্যকর অথবা ক্ষুদ্রতা তুচ্ছতার মধ্যে নিমজ্জিত চরিত্রগুলিকেই নাকি অনামিকা দেবী কুটিল প্রচেষ্টায় দেখতে পায় পরিচিত জনেরা। তাই মুখ কালো করে বলে, এ তো আমাকে নিয়েই লেখা। বলে, তোমার মনের মধ্যে এই সব ছিল তা জানতাম না, তা এতটা অপদস্থ না করলেও পারতে। তারা নিজেরা ধরতে না পারলেও বন্ধু বান্ধবেরা নাকি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেয়, এই দেখো তোমার অমুক দেবী এবার তোমাকে এক হাত নিয়েছেন। তা অমলবাবুর ক্ষেত্রেও নাকি ওই বন্ধুরাই জ্ঞানাঞ্জন শলাকার কাজ করেছিলেন। বন্ধুর শলাকার পর তো আর কোনো শলাকাই কাজ করে না। কাজেই সেজদের যুক্তি মাঠে মারা গেছে। আমায় নিয়ে লিখেছে ভেবে খাপ্পা হয়েছিলেন অমলবাবু। আবার এমন অনুরোধও বারবার আসে, আমায় নিয়ে লেখো, না লিখলে ভাবে অবহেলা করল। কিন্তু আসলে যে সত্যিকারের কোনো একজনকে নিয়ে কোনো একটা সত্যিকার চরিত্র সৃষ্টি করা যায় না, এ সত্যটা কেউ ভেবেও দেখে না। হয়তো জানে না অথবা মানে না যে ওটার নিয়ম অনেকটা বৃষ্টির মতো। পৃথিবীর মাটি থেকে ওঠা জলটাই আবার জল হয়ে পৃথিবী এসে পড়ে বটে, তবু দুটোই এক নয়। সে জলকে আগে বাষ্প হতে হয়, তারপর মেঘ হতে হয়, তবেই তার আবার বৃষ্টি হয়ে পড়ার লীলা। তেমনই নিয়মেই প্রায় বহু চরিত্রের আর বহু বৈচিত্র্যের সংস্পর্শে আসা অনুভূতির বাষ্প মনের আকাশে ওঠে, জমা হয়ে থাকে চিন্তা হয়ে। তারপর কোনো এক সময় চরিত্রে রূপায়িত হয়ে কলমে এসে নামে। কিন্তু এত কথা বোঝানো যায় কাকে, বুঝতে চায় কে? তার থেকে তো রাগ করা অনেক সোজা ভুল বুঝে অভিমান করা। যাকে নিয়ে লেখা হলো না সেও আহত, আর আয়নায় যে নিজেকে দেখতে পেল সেও আহত। অতএব তারা দূরে সরতে থাকে। অবশ্য এ সমস্যা কেবলমাত্র পরিচিত জনেদের নিয়েই। যারা দূরের তারা তো আবার ওই আয়নায় মুখ দেখতে পাওয়ার সূত্রেই কাছে এসে দাঁড়ায়, আনন্দের অভিব্যক্তি নিয়ে বলে, ইস কি করে লিখেছেন, মনে হচ্ছে ঠিক আমাদের কথা। অনামিকা দেবীও হাসেন, বলেন, আপনাদের কথা ছাড়া আর কোথায় কথা পাবো বলুন? আমি তো আপনাদেরই একজন। আকাশ পাতাল এক করে কথা খুঁজতে যাই এমন ক্ষমতা নেই আমার। আপনারাই যদি আমার ফসল, তো আপনারাই আমার সার, পাঠক পাঠিকায় আমার নায়ক নায়িকা। কিন্তু অমলবাবুকে এসব কথা বোঝানো যায়নি। অমলবাবু তদবধি শেষ দিকে আসতেই দেয়নি এ বাড়িতে। আশ্চর্য! অভিমান মানুষগুলোকে কি নির্বোধ করে তোলে, অথবা মানুষ জাতটাই নির্বোধ। বকুলের কথা লেখবার দায়িত্ব নিয়ে বকুলকে ভাবতে ভাবতে বকুলের সঙ্গে কখন যেন একাত্মা হয়ে যান অনামিকা দেবী। ওই বানানো নামের খোলস খুলে পড়ে, আর সেদিন অনেক দিন আগে বকুল যে কথা ভেবেছিল সেই কথাই ভাবতে বসেন তিনি। সত্যি মানুষ কি নির্বোধ? শুধু দুটো মাত্র হাত দিয়ে শত দিক সামলাবার কি দুঃসহ প্রয়াস তার? শুধু দুটো মুঠোর মধ্যে সমস্ত পৃথিবীটাকে পুড়ে ফেলবার চেষ্টায় কি তার জীবনপণ?
কত তার দুশ্চিন্তা, কত তার ষড়যন্ত্র, অথচ মুহূর্তে সে মুঠি আলগা করে ফেলে চলে যেতে হয় পৃথিবী ছেড়ে। হাত দুখানা সব কিছু সামলানোর দায়িত্ব থেকে কি সহজেই না মুক্তি পায়। অমলবাবু তার চাকরিতে অধিক উন্নতি করবার জন্যে কি আপ্রাণ চেষ্টাই না করেছিলেন। অমলবাবু তার স্ত্রীকে মুঠোর মধ্যে ভরে রাখতে কি দুঃসহ ক্লেশই না স্বীকার করেছেন। স্ত্রীর শুধু দৈহিক মঙ্গলই নয়, ত্রৈহিক, পরত্রিক, নৈতিক, চারিত্রিক সর্ববিধ মঙ্গলের দায় নিয়ে ভদ্রলোক দিশেহারা হয়ে যেতেন। কিন্তু কত কম নোটিশে চলে যেতে হলো তাকে, কত অস্বস্তি বুকে নিয়ে। শেষদি বলেছিল, দেখ বকুল, স্বর্গ কথাটা সত্যি যদি কোথাও থাকে আর সেখান থেকে এই মর্তলোককে দেখতে পাওয়া যায়, তাহলে তো অবশ্যই আমায় দেখতে পাচ্ছে। বেচারা মরেও কি যন্ত্রণা পাচ্ছে তাই ভেবে দুঃখিত হচ্ছি। বকুল বলতো, তোর মতো দজ্জাল বেপরোয়া স্ত্রীকে মনে রাখতে তার দায়ই পড়েছে। শেষদি বলতো, দজ্জাল বেপরোয়াদেরই তো মনে রাখে মানুষ, দেখিস না স্বয়ং ভগবানও সাধু সজ্জনকে মনে না রাখে, অহরহ জগাই মাধাইকে মনে রাখেন। মনে রাখেন কংস, জরাসন্ধ, হিরণ্যকশিপুদের। এই যে লোকটি আমায় চোখের আড়াল করতো না, সেও তো ওই আমি দজ্জাল আর বেপরোয়া বলেই। শিষ্ট শান্ত সাধ্বী নারী হলে কবে আমায় ভুলে মেরে দিয়ে ভাড়ার ঘরের এক কোণে ফেলে রেখে দিত। তাই ভেবেছি কি ছটপট করছেও, যদি সত্যি দেখতে পায়। কিন্তু না, দেখতে পাওয়া যায় না, মানুষ বড় অসহায়। সর্বস্ব নামিয়ে রেখে সর্বহারা হয়ে চলে যেতে হয় তাকে। তারপর আর কিছু করার নেই। করার থাকলে আজ প্রবোধচন্দ্রের পৌত্রী প্রবোধচন্দ্রের ভিটেই বসেই প্রেম করাটাকে মস্ত একটা বাহাদুরি মনে করে মহল্লাসে তার পিসির কাছে এসে বলতে পারে, পিসি, বললে তুমি বিশ্বাস করবে কিনা জানি না, আবার একটা নতুন শিকার জালে ফেলেছি। এই হতভাগা মেয়েটার সামনে কিছুতেই যে কেন গাম্ভীর্য বজায় রাখতে পারেন না অনামিকা দেবী, মেয়েটার প্রতি বিশেষ একটা স্নেহ আছে বলে? তাহলে তো স্নেহান্ধর দশা ঘটেছে বলতে হয়। কিন্তু তাই কি না, ওর ওই লজ্জাহীনতার মধ্যে কোথায় যেন একটা অমলিন সততা আছে বলে, যে বস্তু ইহ সংসারে প্রায় দুর্লভ। তবুও তিনি গাম্ভীর্য বজায় রাখবার চেষ্টায় চোখ পাকিয়ে বলেন, নতুন শিকার জালে ফেলেছি মানে ও আবার কি অসভ্য কথা? শম্পা কিন্তু কিছুমাত্র না দমে জোর গলায় বলে ওঠে, হতে পারে অসভ্য, কিন্তু জগতের কোন সত্যি কথাটাই বা সভ্য পিসি? সভ্য মানেই অসভ্য, মানে সংসারী লোকেরা যাকে অসভ্য বলে, তার সংসারে বাস করতে হলে সংসারী লোকের রীতিনীতির মাপকাঠিতেই চলতে হবে। শম্পা চেয়ারে বসেছিল, এখন বেশ জোরে জোরে পা দোলাতে দোলাতে বলে, ও কথা আমার পরমারাধ্যা মাতৃদেবী বলতে পারেন, তোমার মুখে মানায় না। অনামিকা দেবী চেষ্টাটা আরও জোরালো করতে বলেন, না মানাবার কি আছে? মা পিসি কি আলাদা? মা যা বলবে পিসিও তাই বলবে। শম্পা হঠাৎ তড়াক করে লাফিয়ে ওঠে, দুই কোমরে হাত দিয়ে বলে ওঠে, এ কথা তোমার সত্যি মনের কথা? এই সরাসরি আক্রমণে অনামিকা দেবী হেসে ফেলেন। মেয়েটার মাথায় একটা থাবড়া মেরে বলেন, এখানিতে আছে কেবল দুষ্টু বুদ্ধির পাহাড়। কিন্তু ওই সব শিকার টিকার কি ভালো কথা? ভালো মন্দ জানি না বাবা, ওই কথাটাই বেশ লাগসই মনে হলো, তাই বললাম একটা করে ধরি আর মেরে ছেড়ে দিই যখন, তখন শিকার ছাড়া আর কি। আমি তোর গুরুজন কি না? 1000 বার। তবে
আমার সামনে এইসব বেহায়া কথা বলতে তো লজ্জা করে না? বলে অনামিকা দেবীও হঠাৎ অন্যমনস্কভাবে ওর মতোই পা দোলাতে থাকেন। শম্পা সেই দিকে একবার কটাক্ষপাত করে বলে, দেখো পিসি, লজ্জা ফজ্জা বলে আমার কিছু নেই, এ কথা আমি বাবাকেও বলতে পারি, কিন্তু বলতে প্রবৃত্তি হয় না। কথাটার মানেই বুঝবে না। তুমি সাহিত্যিক, মনস্তত্ত্ব বোঝো, তাই তোমাকে বলি। কই, বড় মেজো সেজো পিসিকে তো বলতে যাই না। তাদের পাচ্ছিস কোথায়? আহা, ইচ্ছে করলেই তো পেতে পারি। একজন তো এই কলকাতা শহরেই বাস করছেন, আর দুজনও আশেপাশে। কথা তো তা নয়। আশা করি যে তুমি অন্তত আমায় বুঝবে। অনামিকা দেবী ওর মুখের দিকে তাকিয়ে দেখেন, ভাবেন ও আমার ওপর এ বিশ্বাস রাখে আমি ওকে বুঝব। যদিও এ সংসারে ওইটাই হচ্ছে সবচেয়ে শক্ত কাজ। কে কাকে বোঝে, কে কাকে বুঝতে চায়? আমি ওকে বুঝতে চেষ্টা করি, ও সেটা বুঝতে পারে, তাই ও আমার কাছে মনের কথা বলতে আসে। কিন্তু নিত্য নতুন এই প্রেমিকই বা ও জোটাই কোথা থেকে, সেই প্রশ্নই করেন অনামিকা দেবী। শম্পা একগাল হেসে বলে, ও ঠিক জুটে যায়, একসঙ্গে দুটো তিনটে এসেই ভিড় করে কত সময়। আর এ তো এখন আমার ভ্যাকেন্সি চলছিল। তোমরা সেই যে না বলো, রতনে রতন চেনে, সেই রকম আর কি। অনামিকা দেবী হেসে ফেলেন। তা নতুন রতনটি বোধ হয় কারখানার কলিটলি হবে। শম্পা ভুরুকুচকে বলে, হঠাৎ এ সন্দেহ করলে যে? শুনেছ বুঝি কিছু? শুনতে যাব কোথায়, অনুমান করছি। পছন্দর ক্রমোন্নতি দেখছি কি না। শম্পা আরও একগাল হেসে বলে, তোমার অনুমান সত্য হবেই তো, লেখিকা যে সত্যি কারখানাতেই কাজ করে। এন্ট্রালিতে একটা লোহার যন্ত্রপাতির কারখানা আছে, তারই অ্যাসিস্ট্যান্ট ফোর্ডম্যান। বেশ একখানা কংক্রিট চেহারা, দিব্যি একটি বন্য বর্বর ভাব আছে। বন্য বর্বর ভাব আছে? বাহ, অবাক হচ্ছ কেন? থাকে না কারো কারো? অনামিকা দেবী হতাশ গলায় বলেন, থাকতে পারে, কিন্তু কিন্তুর কিছু নেই পিসি। পুরুষ মানুষের পক্ষে ওটাই তো সৌন্দর্য। দেখলে মনে হয় রেগে গেলে দুঘা মেরেও দিতে পারবে। নিদেন পক্ষে বাসন ভাঙবে, বিছানা ছিঁড়বে, বইপত্তরকে ফুটবল করে শ্যুট করবে। হয়তো আমাকেও। চমৎকার, শুনে মোহিত হয়ে যাচ্ছি। এই নীতিটিকে পেলে কোথায়? সে এক নাটক, বুঝলে পিসি। শম্পা চেয়ারের মধ্যে নড়ে চড়ে বসে। তাহলে শোনো বলি। বেগবাগানের ওই মোড়টায় বাস চেঞ্জ করতে নেমেছি, দেখি ওটাও এসে কাছাকাছি দাঁড়ালো। কালি ঝুলি মাখা, নীল প্যান্ট আর খাকি শার্ট পরা, মাথার চুল শেপ কদম ছাট, মুখটা নিগ্র প্যাটার্নের, বেটে খাটো মুগুর গঠন, রংটা ছাতার কাপড়ের কাছাকাছি। ভারী ইন্টারেস্টিং লাগলো। অনিমেষ নয়নে তাকিয়েই থাকলাম যতক্ষণ না বাস এলো। আর দেখি না, আমার ওই তাকানো দেখে সে পাজিটাও ড্যাব ড্যাব করে তাকাতে শুরু করেছে। ও মা, তারপর কিনা একই বাসে উঠল, বোঝো ফোন দিয়ে। উঠে একেবারে কাছে দাঁড়িয়ে বলে কি না, অমনভাবে তাকাচ্ছিলেন যে চিড়িয়াখানার জন্তু দেখেছিলেন নাকি? শুনে মনটা যেন আহ্লাদে লাফিয়ে উঠল। গলার আওয়াজ কি যেন সত্যি চিড়িয়াখানার বন্দি বাঘের হুঙ্কার। ওই একটি কথা শুনেই মনে হলো এমন একখানা প্রাণীকে লটকে সুখ আছে। ব্যাস, চেষ্টায় লেগে গেলাম। অনামিকা দেবী ওর মুখের দিকে তাকান। ছলাকলার মুখ নয়, নির্ভেজাল মুখ, অথচ অবলীলায় কিনা বলে চলেছে। এ যাবৎকাল ওর চুলগুলো খাটো করে ছাটা ছিল, কিন্তু সম্প্রতি সেই চুল নিয়েই কোনো অলৌকিক উপায়ে কে জানে মাথার মাঝখানে চূড়ো করে খোপা বেঁধেছে। আর সেই খোপাটার জন্যে ওর চেহারাটা একদম বদলে গেছে। ওকে যেন একটা অহংকারী মেয়ের মতো দেখতে লাগছে। অনামিকা দেবীর হঠাৎ তার মায়ের মুখটা মনে পড়ে গেল।
অনেক চুল ছিল মার, আর গরমে দুপুরে যখন চূড়ো করে মাথার ওপর বেঁধে রাখতেন অনেকটা এই রকম দেখাতো, অহংকারী অহংকারী। শম্পার মুখে অনামিকা দেবীর মায়ের মুখের আদল আছে, অথচ শম্পার বাবার মুখে তার ছায়ামাত্র নেই। আর শম্পার মা তো সম্পূর্ণ আলাদা এক পরিবারের মেয়ে। প্রকৃতির এ এক আশ্চর্য রহস্য। সে যে কত রহস্যের সিন্ধুক আগলে বসে নিঃশব্দে আপন কাজ চালিয়ে যায়, হঠাৎ আবার মায়ের মুখের আদল দেখে কি নতুন করে ওকে ভালো লাগলো অনামিকা দেবীর। আর ওকে এই অহেতুক প্রশ্রয় দেবার ওটাও একটা কারণ। মায়ের মতো মুখ। মাকে ভাবলেই মার জন্যে ভয়ানক একটা কষ্ট হয় অনামিকা দেবীর। এখনও হলো। মনে পড়ল বহির্জগতের জন্য কি আকুতি ছিল মার, কি আকুলতা ছিল একটু আলোর জগতের টিকিটের জন্য। অথচ এরা, সিগারেটের সেই প্রসিদ্ধ বিজ্ঞাপনটার কথা মনে পড়ল অনামিকা দেবীর। আপনি জানেন না আপনি কি হারাইতেছেন? এরা জানে না এরা কি পাইতেছে। এদের হাতে যথেচ্ছ বিহারের ছাড়পত্র, এদের হাতে সব দরজার চাবি, সব জগতের টিকিট। এরা ভাবতেও পারে না সুবর্ণলতা কত শক্ত দেয়ালের মধ্যে আটকা থেকেছে, আর বকুলকে কত দেয়াল ভাঙতে হয়েছে, কত ধৈর্যের পরীক্ষা দিয়ে দিয়ে। এদের কোনোদিন সে পরীক্ষা দিতে হয়নি। মহাকালে গিয়ে চলেছে আপন নিয়মে। সমস্ত প্রতিকূল চিত্র সে প্রবাহে ভাসতে ভাসতে আপনিই অনুকূল হয়ে যাচ্ছে। বকুলের যে বর্দা তার ছোট বোনকে একবার পাড়ার ছেলের মুখোমুখি দাঁড়াতে দেখলে সৃষ্টি রসাতলে যাচ্ছে ভেবে রাগে দিশেহারা হতেন, সেই দাদার ছেলে 18 বছরের মেয়েকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে পিকনিক করতে ছেড়ে দেয় দীঘায়, পুরীতে, রাঁচিতে, কোলাঘাটে, নেতার হাটে। সেই মেয়েটা অনামিকা দেবীর নাতনির সম্পর্ক হলো না? তারই তো উচিত ছিল অনামিকা দেবীর কাছে এসে হেসে হেসে তার বয়ফ্রেন্ডের গল্প করা। কিন্তু তা সে করে না। সে মেয়েটা এদিকও মারায় না। তার মাতৃদেবী আপন পরিমণ্ডলে আত্মস্থ তুচ্ছ লেখিকা টেখিকাকে সে ধর্তব্যের মধ্যে আনে না। তার পিতৃকুলের দিক দিগন্তে সকলেই পদস্থ ব্যক্তি, সরকারের উচ্চ আসনে প্রতিষ্ঠিত। সেই সমাজটাকেই সে বোঝে ভালো। সেই সমাজের উপযুক্ত করে মানুষ করে তুলেছে সে মেয়েকে। মেয়েকে নাচিয়ে মেয়ে করে তুলতে অনেক কাঠখড় পুড়োচ্ছে। সাহিত্যটাই তো ওদের কাছে একটা অবান্তর বস্তু। সেই মেয়েটা, যার ভালো নাম নাকি সত্যভামা আর ডাকনাম কৃষ্ণা, মহাভারতের নামগুলিই তো এ যুগের লেটেস্ট ফ্যাশন। আর চট করে বোঝাও যায় না বাঙালি কি অবাঙালি। সে যখন গায়ে টান টান সালোয়ার কামিজ চাপিয়ে আর পুরু করে পেন্ট করা লালচে লালচে মুখে মোম পালিশ লাগিয়ে হি হি করতে করতে তার এক পাল বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে বেরিয়ে যায়, তখন সে দৃশ্য চোখে পড়লে অনামিকা দেবীর অজ্ঞাত সারেই তার বর্দার মুখটা মনে পড়ে যায়। সেই বাড়ি সদর দরজাটাও একই আছে, যে দরজার সামনে ভীম মনোভাব নিয়ে পাহারা দিত বর্দা। আর বকুল পাশের বাড়ি থেকে বেরিয়ে পড়লেই চাপা গর্জনে প্রশ্ন করত, কোথায় গিয়েছিলি? পাশের ওই বাড়িটা ছাড়া যে বকুলের যাবার আর কোনো জায়গা ছিল না, সে কথা জানা সত্ত্বেও বকুলের বর্দা ওই বৃথা প্রশ্নটাই করতেন। সত্যভামার মা অলকাদের সেই বর্দার অনেক যত্নে খুঁজে আনা বৌমাটিকে ওই সেকেলে শ্বশুর বাড়িটিকে উচিত জবাব দেওয়ার জন্যেই ছোট্ট থেকে মেয়েকে হাতিয়ার বানিয়েছেন। এখন অবশ্য বর্দা মরে বেঁচেছেন, কিন্তু ওই সযত্নে শান দেওয়া হাতিয়ারটি আবার তার নিজের মা বাপের জন্যেই আরও শানিত হচ্ছে কিনা কে জানে।
সংসারের নিয়মিত তাই। সত্যভামা আর শম্পার বয়সের পার্থক্য সামান্য, এক বাড়িতেই বাস, তবু ওদের মধ্যে ভাব নেই। শম্পা সত্যভামাকে কৃপার দৃষ্টিতে দেখে, সত্যভামা শম্পাকে কৃপার দৃষ্টিতে দেখে। শম্পার একমাত্র প্রিয় বান্ধবী পেশী, আর শম্পা অবলীলায় বলে বসতে পারে, চেষ্টায় লেগে গেলাম। অনামিকার কড়া গলাকে অবশ্য শম্পা গ্রাহ্য করে না, তবু অনামিকা কড়া গলায় বলে ওঠেন, চেষ্টায় লেগে গেলাম মানে? এই সেরেছে, তোমায় আবার মানে বোঝাবো কি? কি না জানো তুমি, আর কি না লেখো। চেষ্টায় লেগে গেলাম মানে? কটমট করে তাকিয়ে বললাম, সাহস থাকে তো একসঙ্গে নেমে পড়ুন, জবাব দিচ্ছি। ব্যাস, যেই আমি নেমে পড়লাম অমনি সেও দুম করে নেমে পড়ল। নেমে পড়ল, পড়বে না? শম্পা একটু বিজয় গৌরবের হাসি হেসে বলে, অলরেডি তো জালে পা আটকে গেছে ততক্ষণে। রাস্তায় নেমে আমি প্রথম বললাম, আপনার কথার জবাব হচ্ছে, চিড়িয়াখানায় জীবকে খোলা রাস্তায় ছাড়া দেখলে তাকাবেই মানুষ, কিন্তু আপনি ড্যাবডেবিয়ে তাকাচ্ছিলেন কি করতে শুনি? বাজিটা বলল কি না, আপনাদের মতো উদ্ভট সাজ করা হাস্যকর জীবদের দেখলেও তাকাবেই মানুষ। তারপর এই রকম কথাবার্তা হলো। আমি বললাম, জানেন এতে আমি অপমানিত বোধ করছি। ও বলল, তার মানে আপনাদের গায়ের চামড়া আঙুরের খোসার মতো, সত্যি কথা শুনলেই ফোসকা পড়ে। আমি, জানেন আপনার এই স্পর্ধাজনক উক্তি যদি রাস্তার লোককে ডেকে বলে দিই তো যে যেখানে আছে একযোগে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে গায়ের ছাল ছাড়িয়ে নেবে। তা জানি, আর সেইখানেই তো আপনাদের বুকের বল। জানেন, দোষ যে পক্ষই করুক, কাঠগড়ায় দাঁড়াতে হবে এই পুরুষজাতটাকেই। করা হয়তো কুলিগিরি, এত লম্বা লম্বা কথা শেখা হলো কোথা থেকে? কড়া গলায় ও বলল, আপনাদের মতো মেয়েদের দেখে দেখে। বললাম, এত দেখলেন কোথা থেকে? বলল, চোখ থাকলেই দেখা যায়, কেউ তো আর হারেমে বাস করে না। তারপর সে অনেক কথা, মোট কথা শেষ অবধি ভাব হয়ে গেল। একসঙ্গে চা খেলাম, আর সেই অবধি। শম্পা একটু হেসে চুপ করে। তার সঙ্গে তাহলে ঘুরে বেড়াচ্ছিস এখন? ঘুরে ঠিক নয়, সময় কোথায় তার? কারখানার কাজ, ওভারটাইম ঘাটে, ওই মাঝে মাঝে ঘুরি। কুলিঝুলি মাখা জামা পরেই হয়তো কোনো পার্কে টার্কে এসে বসে পড়ে। খুব ভালো লাগে কেমন, বিশেষ করে চেহারার যা বর্ণনা শুনলাম। শম্পা এবার গম্ভীর হয়, বলে, চেহারায় কি এসে যায় বেশি, মানুষটা কেমন সেটাই দেখবার বিষয়। এদেশে একসময় পুরুষের চেহারার আদর্শ ছিল কার্তিক ঠাকুর, আর তার সাজসজ্জার আদর্শ ছিল লম্বা কোঁচা ফুলবাবুটি। এখন বরদাস্ত করতে পারো সে চেহারা? মনের সঙ্গে সঙ্গে চোখের পছন্দও বদলাবে বই কি। অনামিকা দেবী হেসে ফেলে বলেন, তা এখন তো ওই বন্য বর্বরে এসে ঠেকেছে। এরপর পুরো অরণ্যের প্রাণী। শম্পা উদাস উদাস গলায় বলে, সেও অসম্ভব নয়, মানুষ জাতটা দিন দিন যেরকম ভেজাল হয়ে যাচ্ছে। টেলিফোনটা বেজে উঠল, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠল শম্পা। নির্ঘাত সে। ঋষিভারে মুখটা হাত দিয়ে ঢেকে অনামিকা চাপা গলায় বললেন, তোকে না বলেছিলাম তোর ওই বন্ধুদের আমার ফোন নম্বর দিবি না? বলেছিলে, মানছি সে কথা, কিন্তু না দিলে ওদের কি গতি হবে সেটা বলো। কিন্তু ফোন ধরেই হতাশ হয়ে পড়ে শম্পা। সে নয়। অনামিকা দেবী ততক্ষণে কথা শুরু করে দিয়েছেন। দেখা করতে চান? কারণটা বলুন। লেখা না সভা? দুটোতেই কিন্তু আপাতত অপারগ। কি বললেন? আমাকে সম্বর্ধনা দিতে চান? কি সর্বনাশ! হঠাৎ কি অপরাধ করে বসলাম? পাগল হয়েছেন?
না না, ওসব ছেলে মানুষই ছাড়ুন। দেশ চায় কেন? আমার তো এখনো 80 বছর বয়স হয়নি। 80-র আগে ওসব করতে নেই। তবু দেখা করতে আসবেন? দেখুন, আমার বাড়ি আসবেন না এটা বলা শক্ত, কিন্তু এসে কি করবেন? ওসব সং সাজাটা যা আমার দ্বারা হবে না। তা হোক, তবু আসবেন? ঠিক আছে, আসুন। তবে কাঠফাট চেপে বসলে কিন্তু তার দায়িত্ব আপনাদের। কি বললেন? নাকতলা শিল্পী সংস্থা? আচ্ছা, ধন্যবাদ। নামিয়ে রাখলেন। ক্লান্ত ক্লান্ত দেখালো তাকে। এই আবার চলবে খানিক ধস্তাধস্তি। নিতান্ত অভদ্র না হওয়া পর্যন্ত ওদের হাত এড়ানো যাবে না। কারণ ওই সম্বর্ধনার অন্তরালে অভিসন্ধি নামক যে জন্তুটি অবস্থান করছে, সে তার মুখের গ্রাসটি কি এত সহজে ছাড়তে রাজি হবে? দেশ অনামিকা দেবীকে সম্বর্ধনায় ভূষিত করতে চায় বলেই নাকতলার শিল্পী সংস্থা দেশবাসীর মুখপাত্র হয়ে সেই গুরু দায়িত্ব মাথায় তুলে নিতে চাইছে। এমন কথা বিশ্বাস করার মতো ছেলে মানুষ অবশ্যই আর নেই অনামিকা দেবী। তবু যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেইটুকু বিশ্বাস করবার ভানই হলো। সব সত্য উদ্ঘাটিত না করাই বুদ্ধির কাজ। শম্পার নিয়মে সংসারে বাস করা চলে না। শম্পা বললে, কি গো পিসি, তোমায় সম্বর্ধনা দিতে চায়? সেই রকম বাসনাই তো জানাচ্ছে। হ্যাঁ, মনে হয় মরবার আগেই শ্রাদ্ধের মন্ত্র পাঠ করে শেষ কৃত্য করে দিচ্ছে। অথচ বেড়েই চলেছে ব্যাপারটা। রোজই তো শুনি এর সম্বর্ধনা তার সম্বর্ধনা। বাড়বেই তো, দেশকে যে ফাংশনের নেশায় পেয়ে বসেছে। এ নেশা কাটাতে পারে এমন আর কোনো নতুন নেশা না আসা পর্যন্ত চলবে, উত্তরোত্তর বাড়বে। মুখে বলবেন ওইটুকু, মনে মনে বলবেন শুধু তো নেশাই নয়, ওই ফাংশনের পিছনে যে অনেক মধুও থাকে। নেশাটা সেই মধুরই। দেশের লোকের কাছ থেকে চাঁদা আদায় করা, সরকারের ঘর থেকে এড বার করা, নিদেন পক্ষে নিজেকে পাদপ্রদীপের সামনে তুলে ধরা, সব কিছুর মাধ্যমেই তো ওই ফাংশন। যখন যে উপলক্ষটা পাওয়া যায়। আশ্চর্য, আগে কি মূল্যবানই মনে হতো এই সব জিনিসগুলো? প্রথম প্রথম যখন 13-2 রাজেন্দ্রলাল স্ট্রিটের চৌকাট পার হয়ে বাইরের পৃথিবীর আসরে গিয়ে বসেছেন অনামিকা দেবী, যখন ওই অভিসন্ধি নামের লুকোনো জন্তুটার গোফের ডগাটি দেখে চিনে ফেলবার মতো তীক্ষ্ণ দৃষ্টি লাভ হয়নি, তখন সব কিছুই কি ভালো লাগতো। ভালো ভালো কথাগুলো যে কেবলমাত্র কথা, এ কথা বুঝতে বেশ কিছুদিন লেগেছে তার। তাই বলে কি খাঁটি মানুষ দেখেনি অনামিকা দেবী? ছি ছি, এ কথা বললে পাপ হবে। উদার দেবপম চরিত্র সেই মানুষটিকে কি আজও প্রতিদিন প্রণতি জানান না অনামিকা দেবী? যে মানুষটি বকুল নামের মেয়েটির হাত ধরে খোলা আকাশের নিচে ডেকে এনেছিলেন, যে মানুষটির স্নেহ অনামিকার একটি পরম সঞ্চয়, সেই খোলা গলায় উদাত্ত স্বর এখনো কানে বাজে। বাবা আপত্তি করবেন, রাগ করবেন, করেন তো 4টি ভাত বেশি করে খাবেন। তুমি আমার সঙ্গে চলো তো, দেখি তোমায় কে কি বলে। কি আশ্চর্য, অন্যায় কাজ নয়, অন্যের অনিষ্টকর কাজ নয়। কবিকে দেখতে যাবে, এতে এত ভয়? এত লোক যাচ্ছে, সমস্ত পৃথিবীর মানুষ আসছে, অথচ দেশের মধ্যে থেকে দেখবে না? দেবদর্শনে যায় না লোকে, তীর্থস্থানে যায় না, মনে করো তাই যাচ্ছ। আর তাই তো বোলপুর শান্তিনিকেতন আজ ভারতবর্ষের একটা তীর্থ। তাছাড়া তুমি এখন লেখিকা টেখিকা হচ্ছ, তোমাদের কাছে তো বটেই।
ভরাট উদার সেই গলার স্বর যেন ভয়ের খোলসগুলো খুলে খুলে দিয়েছে। তবুও কম বাধাকে ঠেলতে চেয়েছিল। প্রবোধচন্দ্রের চার দেয়ালের মধ্যে থেকে বেরিয়ে প্রবোধচন্দ্রের বয়স্থা কুমারী মেয়ে এক নিতান্ত দূর আত্মীয় পুরুষের সঙ্গে একা বেড়াতে গিয়ে দুরাত বাড়ির বাইরে কাটিয়ে আসবে। এর থেকে অনিয়ম পৃথিবীতে আর আছে কি না সেটা তো প্রবোধচন্দ্রের জানা ছিল না। জানতে অনেক পরিশ্রম করতে হয়েছিল তাকে, অনেক বাধা সৃষ্টি করতে হয়েছিল। তবু বেরিয়ে পড়তে পেরেছিল প্রবোধচন্দ্রের বয়স্থা কুমারী মেয়ে। একবার স্ত্রীর তীর্থযাত্রা রোধ করতে যে কৌশল গ্রহণ করেছিলেন, সে কৌশল করতে সাহস হয়নি প্রবোধচন্দ্রের। হ্যাঁ, বকুলের মা সুবর্ণলতা একদা সঙ্গিনী জোগাড় করে কেদারবদ্রীর পথে পা বাড়িয়েছিলেন। প্রবোধচন্দ্র সেই বাড়ানো পা ঘরে ফিরিয়ে এনেছিলেন কেবলমাত্র সামান্য একটু কৌশলের জোরে। কিন্তু সে কৌশল এখন আর প্রয়োগ করা চলে না। এখন আর সাহস হয় না একসঙ্গে অনেক বেশি মাত্রায় জোলাপ খেয়ে নাড়ি ছাড়িয়ে ফেলত। এখন ভয় হয় সেই চলে যাওয়া নারী আর যদি না ফিরে আসে। অতএব শেষ পর্যন্ত এ সংসারে সেই ভয়ঙ্কর অনিয়মটা ঘটেছিল। এখনও বকুলের বরদাদার ছেলে স্কুলের গণ্ডি পার হয়নি, আর বাকি সবই তো কুচুকাচার দল। তখন এ বাড়িতে আসামি শুধু বকুল নামের মেয়েটা। বরদা তাই বাবাকে প্রশ্ন করেছিল, বাড়িতে তাহলে এইসব স্বেচ্ছাচার চলবে? প্রবোধচন্দ্র কোচার খুঁটে চোখ মুছে বলেছিলেন, আমি কে? আমি তো এখন মনীষীর বার হয়ে গেছি, তোমরা বড় হয়েছ। আমরা আমাদের নিজেদের ঘর শাসন করতে পারি, আপনার ধিঙ্গি মেয়েকে শাসন করতে যাব কিসের জোরে? তাই আবার তিনি লেখিকা হয়েছেন, পৃষ্ঠবল বেড়েছে। তবু এসেছিল শাসন করতে, বর্দা নয়, যে মেয়েটা 7-5 থাকে না। সে বলেছিল, বাবার উঁচু মাথাটা এইভাবে হেট না করলে হতো না। বকুলোর মেজদার মুখোমুখি দাঁড়িয়ে বলেছিল, বাবার এতে মাথা হেঁট হবে এ কথা আমি মনে করি না মেজদা, অনেকে তো এমন যায়। ও, মনে করো না অনেকে এমন যায়? চমৎকার, তাহলে আর বলার কি আছে। কিন্তু সুবিধের খাতিরে এটাও বোধ হয় ভুলে যাচ্ছ, সকলের বাড়ি সমান নয়। এ বাড়ির রীতিনীতিতে। বকুলের মুখে একটু হাসি ফুটে উঠেছিল। বকুল সে হাসিটা সমিতি বলেছিল। সুবিধের খাতিরে অনেকে তো অনেক কিছুই ভুলে যায় মেজদা। একদা এ বাড়িতে গৌরীদানের রীতিও ছিল। এখন কুমারী মেয়ের বয়স 25-এ গিয়ে ঠেকলেও অনিয়ম মনে হচ্ছে না। এটাই কি মনে থাকছে সব সময়? তার মানে বকুল তার এই 25 বছরের কুমারিত্বের কথা তুলে দাদাকে খোঁটা দিয়েছিল। তার মানে এটা যে বকুলের জেদে ঘটেনি, সেটাই ঘটালো বকুল। ও তাই? মেজদা একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলেছিল, যথাসময়ে বিয়ে দেওয়া হয়নি বলে যথেচ্ছাচারীর ছাড়পত্র পেয়ে গেছো? সেটা খেয়াল হয়নি, তবে বিয়ের চেষ্টাটা বাবা থাকতে আমাদের করার কথা নয়। বাবা না থাকলে অবশ্যই। এবার বকুল জোরে হেসে উঠেছিল, বলেছিল, দোহাই মেজদা, তোমরা আমার বিয়ে দাওনি বলে ক্ষেপে উঠে যথেচ্ছাচার করতে চাইছি এতটা ভেবো না লক্ষ্মীটি। ওই বিয়েটা না হওয়া আমার পক্ষে পরম আশীর্বাদ। সনৎ কাকা আগ্রহ করে বললেন, তাই সাহস। জীবনের এই স্বপ্ন যে কখনো সফল হবে তা কোনো দিন ভাবিনি। যদি তোমাদের বাড়ির একটা মেয়ের জীবনে এমন অঘটন ঘটে। তা শেষ পর্যন্ত ঘটেছিলই সে অঘটন। সনৎ কাকার সঙ্গে বোলপুরের পথে পা বাড়িয়েছিল বকুল। জীবনের প্রথম বিস্ময়। সে কি আশ্চর্য স্বাদ, সে কি অভাবিত রোমাঞ্চ। আকাশে কত আলো আছে, বাতাসে কত গান আছে,
জগতে কত আনন্দ আছে, সে কথা আগে কবে জেনেছিল বকুল? কিন্তু বকুল কি সেই জ্যোতির্ময় পুরুষের কাছাকাছি পৌঁছেছিল? তার পায়ে হাত রেখে প্রণাম করেছিল? তাকে বলতে পেরেছিল, আমার জীবন ধন্য হলো? পাগল! বকুল অনেকের ভিড়ে অনেক পেছনে বসেছিল, শুধু অন্যকে বলা কথা শুনেছিল, অথবা কথাও শোনেনি। বকুল শুধু এক রূপময়, শব্দময়, আলোকময় জগতের দরজায় দাঁড়িয়েছিল। সমস্ত চেতনা লুপ্ত করে পৌষ মেলা দেখতে মেলার মাঠে নিয়ে গিয়েছিলেন সনৎ কাকা। বাধ্য হয়েই ওর সঙ্গে সঙ্গে যেতে হয়েছিল বকুলকে। কিন্তু বকুলের মনে হয়েছিল, কি অর্থহীন এই ঘোরা, কি লাভ? ওই মাটির কুঁজো, কাঠের বারকোষ, রঙিন ধুলো, মেটে পাথরের বাসন, লোহার কড়া, চাটু আর নাকরদোলা দেখায়। অবশ্য শুধু ওই নয়, মেলায় আরও অনেক আকর্ষণ ছিল। লোকেরা তো ওই মেলার মাঠেই পড়ে থাকছিল, এবং তাদের মুখ দেখে আদেও মনে হচ্ছিল না কোনো অর্থহীন কাজ করছে। শুধু বকুলেরই মনে হচ্ছিল, অনন্তকাল এই দেব মন্দিরের দরজায় বসে থাকলেই বা কী ক্ষতি? জীবনে কি আর কখনো এ সৌভাগ্য হবে? হয়নি। কতগুলো দিন গিয়েছিল তারপর তো দেবতা বিদায় নিয়েছিলেন। সনৎ কাকা এসে বলেছিলেন, যাই ভাগ্যে সেদিন বাপের রাগের ভয়ে আটকে বসে থাকনি, তাই না? কিন্তু বকুলদের সংসারে বকুলের সনৎ কাকার পরিচয় কি? মাসিক পত্রিকার সম্পাদক, প্রেসের মালিক, পুস্তক প্রকাশক? আসলে তো এইগুলোই পরিচয় সূত্র। তবু আরও একটা টিকিট ছিল, যার জোরে সনৎ কাকার এ বাড়িতে প্রবেশাধিকার। প্রবোধচন্দ্রের খুব দূর সম্পর্কের মামাতো ভাই উনি। নইলে শুধু কাগজের সম্পাদক অথবা পুস্তক প্রকাশক হলে কে ডেঙ্গোতে দিত এ চৌকাঠ? আর কে গলাধকরণ করত সে কথা? মেয়েটি যে আপনার রত্নপ্রবোধা, একে আপনি বাড়ি বসিয়ে রেখেছেন, কলেজে টলেজে পড়ালে। কিন্তু শুধুই কি সম্পর্ক, চরিত্র নয়? যার জোরে জোর গলায় বলতে পারে মানুষ, আমার সঙ্গে যাবে, তবে আবার চিন্তা কিসের? অনেকটা সময় পার হয়ে গিয়েছিল বোধ হয়। হঠাৎ শম্পার প্রশ্নে যেন অন্য জগৎ থেকে ছিটকে সরে এলেন অনামিকা দেবী। শম্পা প্রশ্ন করছে, তোমার সেই সনাতনী বাবার মেয়ে হয়েও চিরকুমারী থেকে গেলে কি করে বলো তো পিসি? যা সব গল্প শুনি তোমার বাবা বুড়োর, হতাশ প্রেম টেম তো নয়? তোর বড্ড বার বেড়েছে শম্পা। আহা, বার বৃদ্ধির তো ভালোই পিসি। বলো না তোমার ঘটনা টটনা। তোর মতো রাত দিন ঘটনা ঘটাতাম, এই বুঝি মনে হয় তোর আমাকে দেখে? মনে অবশ্যই হয় না, তবে চিরকুমারী থাকাটার কারণটাও তো জানা দরকার। তুই থামবি নাকি ধাড়ি বয়সে মার খাবি? বাচাল শম্পাকে ধমক দিয়ে থামালেন অনামিকা দেবী, কিন্তু ওর প্রশ্নের ধাক্কাটাকে তক্ষুনি থামিয়ে ফেলতে পারলেন না। সেই আর একদিনের মতোই ভাবতে বসলেন তার জীবনের এই অবিশ্বাস্য ঘটনাটা। এই নিজের মনে নিজের মতো থেকে যাওয়া, এটা আর কিছুই নয়, তার ভাগ্য দেবতার অপার করুণার ফল। সে করুণার স্পর্শ সারা জীবনে বারে বারেই অনুভব করেছেন। তবু এটাই বুঝি সবচেয়ে বড়, যার জন্যে কৃতজ্ঞতার আর অন্ত নেই তার ভাগ্যের কাছে। হতাশ প্রেম? পাগল নাকি? এখনকার দৃষ্টিভঙ্গি দিয়ে সেই প্রথম প্রেমকে সকৌতুকে দেখে তার মূল্যায়ন করে অবজ্ঞা করছেন না অনামিকা দেবী। শুধু সে কালের পরিপ্রেক্ষিতে তাকিয়ে দেখে বলছেন, পাগল নাকি? হতাশ প্রেমে কাতর হবার যার কথা,
সে কি অনামিকা দেবী? সে তো বকুল। সেই বকুলের পক্ষে কি এমন একটা অদ্ভুত কথা ভাবা সম্ভব ছিল? বকুলের বাবা দাদারা যদি যোগ্য পাত্র জোগাড় করে এনে সেই তরুণী মেয়েটাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিত, মেয়েটা কি এ যুগের সিনেমার নায়িকার মতো বিয়ের পিঁড়ি থেকে ছিটকে উঠে কোণে চন্দনে রুমালে মুছে ফুলের মালা গলা থেকে টান মেরে ছিঁড়ে ফেলে দিয়ে জমজমাটি বিয়ে বাড়ি থেকে ঊর্ধ্বশ্বাসে পথে বেরিয়ে পড়তে পারত? এ অসম্ভব, এ অসম্ভব বলতে বলতে? নাকি অভিভাবকদের চেষ্টার মুখে তাদের মুখের ওপর বলতে পারত, বৃথা চেষ্টা করবেন না, যদি করেন তো নিজের দায়িত্বে করবেন? না, এসব কিছুই করতে পারত না সে, কেউই পারত না তখন। বকুলরা দেবদাস পড়ে মানুষ হওয়া মেয়ে। অভিভাবকরা বিয়ে দিলে সে বর হাতিপোতার জমিদারি হোক আর মশাপোতার স্কুল মাস্টারই হোক, তার চাদরে গাঁট ছড়া বেঁধে ঠিকই তার পিছু পিছু গিয়ে দুধে আলতার পাথরে দাঁড়াতো। তারপর সারা জীবন সেই জীবনের জাবর কাটত, আর কখনো কোনো এক অসতর্ক মুহূর্তে হয়তো একটা উন্মনা নিঃশ্বাস ফেলত। পারুলের জীবনে প্রথম প্রেম কিচ্ছু নেই, তবু পারুলের জীবনটাও ওই জাবর কাটা ছাড়া আর কি। পারুলও অনেক উন্মনা নিঃশ্বাস ফেলেছে বই কি। যে প্রেম জীবনে কখনো আসেনি তার বিরহেই নিঃশ্বাস ফেলেছে পারুল। হয়তো এখনো তার সেই গঙ্গার ধারের বারান্দায় পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকতে থাকতে যে নিঃশ্বাসটা ফেলে পারুল, সেটা তার ছেলেদের প্রতি অভিমানই নয়, সেই না পাওয়ার গভীরতার শূন্যতার। হঠাৎ একটা কথা ভাবলেন অনামিকা দেবী, নির্মল যদি শেষ দিকে ভালোবাসত, যদি পারুল নামের প্রখরা মহিলাটি নির্মল নামের মেরুদণ্ডহীন ভীরু ছেলেটাকে নস্যাৎ করে দিয়েছিল, তবু এ কথাটা এতদিন পরে মনে হলো অনামিকা দেবীর। নির্মলের ওপর বকুল সম্পর্কে একটা প্রত্যাশা ছিল বলেই পারুল হয়তো অত ধিক্কার দিয়েছিল ছেলেটাকে। যদি সেরকম কোনো প্রত্যাশা না থাকতো, যদি ছেলেটা তার পরিপূর্ণ জীবনের মাঝখানে বসেও পারুলের দিকে দিন দৃষ্টিতে তাকিয়ে থাকত, পারুল হয়তো সম্পূর্ণতা পেত। পারুল সেই সঞ্চয়টিকে পরম মূল্য দিত। সেজদি এখনো প্রেম ভালো বোঝে, মনে মনে বলেন অনামিকা দেবী। আমার মতো এমন নিরস হয়ে যায়নি। অবিরত যত রাজ্যের কাল্পনিক লোকের প্রেম ভালোবাসার কথা লিখতে লিখতে নিজের অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে আমার। নইলে সেদিন মহাজাতি সদনে সেই ফাংশনের দিন কেমন করেই আমি। হঠাৎ কেমন স্তব্ধ হয়ে গেলেন অনামিকা দেবী। ভোঁতা হয়ে যাওয়া অনুভূতিও কি হঠাৎ তীক্ষ্ণ হয়ে ঝনঝনিয়ে উঠল? সেই ধাক্কায় স্তব্ধ হয়ে গেলেন। নির্মল সুনির্মল নামের সেই বড় চাকুরে ছেলেটার মধ্যেও বুঝি সব পেয়েও বরাবর শেষদির মতোই একটা না পাওয়ার শূন্যতা ছিল। তাই নির্মল বলেছিল, কত গল্প লিখছ, আমাদের গল্পটা লেখো না। তখন আর মতিহারিতে নেই নির্মল, বদলির চাকরির সূত্রে আরও কোথায় যেন ছিল। সেখানে বাংলা পত্রিকা দুর্লভ, তবু খুঁজে খুঁজে পড়ত। আর ছুটিতে বাড়ি এলেই সেই নিতান্ত কম বয়সের মতো চেষ্টা করে করে উপলক্ষ খুঁজে অনামিকা দেবীর সঙ্গে দেখা করতে যেত। তা তখনও উপলক্ষ খোঁজার চেষ্টা করত বই কি। জগৎ সংসারে এত লোক থাকতে একজন আর একটি জনের সঙ্গে দেখা হওয়ার জন্য ব্যাকুল হচ্ছে, এটা ধরা পড়ে যাওয়া যে দারুণ লজ্জার। হোক না তাদের যতই,
কেন না বয়স, ধরা পড়লেই মারা গেলে, আর পড়বেই ধরা। ওই ব্যাকুলতাটা এমনই জিনিস যে সংসারের ঝুনো মানুষগুলো তো দূরের কথা, শিশুর চোখেও ধরা পড়তে দেরি হয় না। শিশুও বিশেষ দৃষ্টিটা যে বিশেষ তা বুঝে ফেলে কৌতূহল দৃষ্টি ফেলে তাকিয়ে দেখে। অতএব নিজের বছরের যেন বাচ্চা ছেলেটাকেও ভয়ের দৃষ্টিতে দেখে, চেষ্টা করে করে উপলক্ষ সৃষ্টি করত নির্মল। তেমনই এক মিথ্যা উপলক্ষের মুহূর্তে গভীর একটু দৃষ্টি মেলে বলেছিল নির্মল, এত গল্প লিখছ, আমাদের গল্পটা লেখো না। বকুল তো তখন অনামিকা দেবীর খোলসে বন্দি। সে খোলস ভেঙে ফেলে বকুল হয়ে ফুটে উঠবার উপায় কই তার? বকুল তো চিরকাল ওই খোলসের বোঝাটা বয়ে বেড়াতেই হবে। এই খোলস জিনিসটা বড় ভয়ানক। প্রথমে মনে হয় আমি বুঝি নিজেই গায়ে চড়ালাম ওকে। খুলে রাখতে ইচ্ছে হলেই খুলে রাখব, কিন্তু তা আর হয় না। আস্তে আস্তে নাক পাশের বন্ধনে বেঁধে ফেলে সে, তার থেকে আর মুক্তি নেই। অতএব অনামিকা দেবীকে অনামিকা দেবী হয়েই থাকতে হবে, আর কোনোদিনই বকুল হওয়া চলবে না। অন্য আর কিছু হবার ইচ্ছে থাকলেও চলবে না। কাজে কাজেই বকুলকে নির্মলের ওই ছেলে মানুষী কথায় হেসে উঠে বলতে হয়েছিল, আমাদের গল্প, সেটা আবার কি বস্তু? নির্মলের সেই ছেলে মানুষই অথচ গভীর চাহিনীর মধ্যে আঘাতের বেদনা ফুটে উঠেছিল। নির্মল আহত গলায় বলে উঠেছিল, এখন হয়তো সে বস্তু তোমার কাছে তুচ্ছ হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছো তুমি, তবু আমার কাছে সে সমান মূল্যবানই আছে, তুচ্ছ হয়ে যায়নি। মনকে চঞ্চল হতে দিতে নেই, কারণ সেটা ছেলে মানুষই, সেটা ওই খোলসখানার উপযুক্ত নয়। তাই অচঞ্চল কৌতুকে বলতে হয়, ওরে বাবা, সেই তামাদি হয়ে যাওয়া দলিলটা এখনো আয়রন চেষ্টা তুলে রেখেছ? তোমার তো খুব অধ্যবসায়। নির্মল আর প্রকৃতিগত আবেগে সঙ্গে বলেছিল, তোমার কাছে হয়তো তামাদি হয়ে গেছে বকুল, আমার কাছে নয়। তাই তো, তাহলে তো ভাবালে, বলে হেসে ফেলেছিলেন অনামিকা দেবী। আর ভেবেছিলেন, মনে করি বুঝি অনুভূতিগুলোর ধারগুলো সব ঘষে ঘষে ক্ষয়ে গেছে আমার, কিন্তু সত্যিই কি তাই? তাই যদি হয়, কেন তবে ওকে দেখলে ভেতর থেকে এমন একটা উথলে ওঠা আহ্লাদের ভাব আসে? কেন ওর যে কদিন ছুটি থাকে মনে হয় আকাশ বাতাস সব যেন আনন্দে ভাসছে? কেন ওর ছুটি ফুরলে মনে হয় কি আশ্চর্য, এরই মধ্যে 1 মাস হয়ে গেল? আর কেন মনে হয় দিনগুলো কেমন যেন একরঙা হয়ে গেল? ভাবাতে পারলাম? নির্মল আগ্রহের গলায় কৌতুক স্বরে বলেছিল, সেটাও আশার কথা। তা ভাবনাটাকে রূপ দিয়ে ফেলো না, লেখো না আমাদের গল্প। এত লিখছো বানানো গল্প। অনামিকা দেবীর ওই আবেগের দিকে তাকিয়ে মমতা হয়েছিল। হঠাৎ যেন কোথায় কোন ধুলোর স্তরের নিচে থেকে মাথা তুলে একটা বিশ্বাসঘাতক দুষ্টু চুপি চুপি বলে উঠেছিল, বাজে কথা বলছো কেন? বুকে হাত দিয়ে বলো দেখি, জিনিসটা একেবারে তামাদি হয়ে গেছে। এ কথা তুমি নিজেই বিশ্বাস করো। তাই অনামিকা মৃদু হেসে বলেন, আচ্ছা, না হয় লিখলামই একটা সত্যি গল্প, কিন্তু তারপর কি? তারপর লোকে ভুলে টুলে গেছে, আবার তাদের মনে পড়িয়ে দিয়ে এই বুড়ো বয়সে ধরা পড়া তো তবু তরল শুনিয়েছিল গলাটা। নির্মলের ঝকঝকে চোখ দুটো হঠাৎ খুশির আলোয় ঝলসে উঠেছিল।
নির্মল কি অনামিকার ওই তরলতার বুদবুদে বকুলের ছায়া দেখতে পেয়েছিল? আশ্চর্য, নির্মলের চোখের সেই ঝলকানিটা কোনোদিনই ম্লান হয়ে যায়নি। হয়তো সেই দীপ্তিটা অন্য এক আলোর, হয়তো নির্মল তার জীবনের বহিরঙ্গের সমস্ত সমারোহে অন্তরালে একটি অন্তরঙ্গ কোণে একটি অকম্প দীপশিখা জেলে সেটিকে বিশ্বস্ততার স্ফটিকের কৌটোয় ভরে রেখেছিল। এই দীপ্তি সেই শিখার। নির্মল সেই দীপ্তি দিয়ে বলেছিল, ধরা পড়ে যাওয়া মানে? তবে আর কিসের বড় লেখিকা? এমন কৌশলে লিখবে যে কেউ জানতেই পারবে না এটা সত্যি গল্প। চেনা লোকেরা পারবে, যাতে না পারে সেইভাবেই লিখবে। হেসে উঠেছিলেন অনামিকা দেবী। তবে আর লিখে লাভ? কেউ যদি টেরই না পেল? বাহ, নাই বা টের পেল, না পাওয়াটাই তো চাইছি। লোকের জন্যে তো নয়, নিজেদের জন্যই। কেউ ধরতে পারবে না, শুধু আমরা দুজনই বুঝব। বলো তো কি মজা হবে সেটা? তা হলেও অনামিকা দেবী একটু দুষ্টু হাসি হেসেছিলেন। গল্পের মূল নায়িকা তো বড় জেঠিমাকেই করতে হবে। ন্যাথ, ওই গল্পটা লিখতে কে তোমায় সাধছে? একেবারে আমাদের নিজেদের গল্পটা লেখো, যে গল্পটা এখনো রোজ তৈরি হচ্ছে। লিখলে কিন্তু পাল্লা দুটো ভয়ানক উঁচু নিচু দেখাবে, অনামিকা দেবী বলেছিলেন হেসে হেসে। একদিকে সুন্দরী স্ত্রী, সোনার চাঁদ ছেলে, মোটা মাইনের চাকরি, কর্মস্থলে প্রতিপত্তি, অন্যদিকে একটা অখাদ্য গল্প লেখিকা। বর জোটেনি, ঘর জোটেনি, তাই সময় কাটাতে কলম ঘষে। নির্মলের চোখের সেই ঝকঝকানির ওপর মেঘের ছায়া নেমে এসেছিল। নির্মল বলেছিল, সুন্দরী স্ত্রী, মোটা মাইনের চাকরি, সেটা বাইরের লোক দেখবে। তুমি লেখিকা, তুমিও সেটাই দেখবে। বাহ, লেখিকা আবার নতুন কি দেখবে? লেখিকা দেখবে সমারোহের অন্তরালে অবস্থিত দৈন্য, দেখবে অনেক জমজমাটের ওপিঠের গভীর শূন্যতা। কিন্তু নির্মল মিষ্টি একটু হেসে বলেছিল, কিন্তু এ গল্প এখন চাই না আমি। এ গল্প পরে লেখো, যখন মরে টরে যাব। আমি চাই সেই বোকা ছেলে মেয়ে দুটোর গল্প, যাহারা আঁকেনি ছবি, সেজে ছিল শুধু পটভূমি। অনামিকা দেবী হেসে কুটি কুটি হয়ে বলেছিলেন, কেন? নতুন করে অনুভব করতে কি বোকা ছিল তারা? তারপর বলেছিলেন, আচ্ছা লিখব। নির্মল বলল, ঠিক আছে, কিসে দেবে বলো? সেই পত্রিকার গ্রাহক হব কাল থেকে। আরে, তুমি গ্রাহক হতে যাবে কোন দুঃখে? লেখিকা নিজেই না হয় পাঠিয়ে দেবে। না, ও মৃদু হেসে বলেছিল, বিনা প্রতীক্ষায় পেলে সে জিনিস আর মূল্যবান থাকে না। এ বেশ, প্রতি মাসে ডাকের প্যাকেটটা খোলবার সময় হাত কাঁপবে। অনামিকা দেবীর ভাবনা ধরে গিয়েছিল। অনামিকা দেবীর মনে হয়েছিল, এমনই ছোট্ট ছোট্ট কথার চাবি ঘুরিয়ে ঘুরিয়ে নির্মল নামের ছেলেরা বুঝি অনামিকা দেবীর সেই অনেক আগে বন্ধ করে দেওয়া অনেক নিচের পাতাল ঘরটা খুলে ফেলতে চায়। তাই অনামিকা দেবী খুব জোরে হেসে উঠেছিলেন। ও বাবা, বলো কি, এত? তুমি ঠাট্টা করছো? বাহ, ঠাট্টা করবো কেন, এমনিই বলছি। এত? নির্মল উদাস হাসি হেসে বলেছিল, ঠাট্টা অবশ্য করতে পারো তুমি, সে রাইট আছে তোমার। আমার আর মুখ কোথায়? ও কথা বলো না নির্মলদা। বকুল তখন ব্যাকুল হয়ে বলেছিল, ও কথা কোনো দিনও বলবে না। আমার মতে এটাই ভালো হয়েছে। তাই ভাবব। দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ পেয়েছিলেন অনামিকা দেবী। তারপর আবার সেই আবেগের গলায় উচ্চারিত কথা,
আমি কিন্তু প্রতীক্ষা করব, বলেছিল নির্মল। প্রতীক্ষা করব, কিন্তু সে গল্প লেখা হয়েছিল কোনো দিন? কই আর। লেখা হলে আর সেই ঘর সংসারী বড় বয়সের মানুষটা কতদিন পরে আবার একখানা চিঠি লিখে বসবে কেন? কই, কোথায় সেই গল্প, যে গল্প কেবল তুমি বুঝবে আর আমি বুঝবো, আর কেউ বুঝতে পারবে না? যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।